আসলে বাংলাদেশের গ্রাম বাংলার মানুষ অনেক ভালো, অনেক সুন্দর, অনেক সহজ সরল। গ্রামের মানুষের চাইতে এত ভালো মানুষ শহরে নাই। গ্রামের মানুষের মধ্যে যে আবেগ, অনুভূতি, যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ, স্নেহ, মায়া, মমতা, এটা যদি বাংলাদেশের শহরের মানুষের মধ্যে থাকতো তাহলে বাংলাদেশের চিত্র ভিন্ন রকম হয়ে যেত। বাংলাদেশ খুব সুন্দর, এখানে নানান জাতের নানান মতের মানুষের বসবাস। এই বাংলাদেশে যেমন হিন্দু ধর্মের লোকেরা আছে, এই বাংলাদেশে মুসলমান ধর্মের লোকেরা আছে, এই বাংলাদেশে খ্রিস্টান ধর্মের লোকেরা আছে, এই বাংলাদেশে উপজাতি আছে, এই বাংলাদেশে উঁচু নিচু, ধনী দরিদ্র, পাহাড়ি বিভিন্ন ধরনের লোকের বসবাস। সব মিলে এই বাংলাদেশে প্রায় 18 কোটি লোক বসবাস করে। এই 18 কোটি লোকের মধ্যে কত ধরনের মানুষ যে আছে তা বলে গণে শেষ করা যাবে না। আমরা যখন এখানে বসবাস করি তখন আমরা অল্প কিছু মানুষ দেখতে পাই, কিন্তু আমরা যখন দেশের অন্য জায়গায় যাই তখন আরো অন্য ধরনের মানুষ দেখা যায়। কেউ যদি পার্বত্য চট্টগ্রামে যান, রাঙ্গামাটিতে যান, খাগড়াছড়িতে যান, তাহলে দেখবেন পাহাড় অঞ্চলে মেয়েরা, ছেলেরা কত কষ্ট করে ঝুম চাষ করে, ঝুম, এবং তাদেরকে দেখলে মনে হয় জীবনটা কত কষ্টকর, কতই না পরিশ্রমের। আর আমরা যখন এই গ্রামে গঞ্জে আসি তখন এই গ্রামে গঞ্জে আসার পিছনে আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করে গ্রামের মানুষের সহজ সরল চিন্তা ভাবনা। আজকে সকালবেলা ঘুম থেকে উঠলাম, কালকে রাতে ঘুমাইতে ঘুমাইতে 3টা বাজছে, 3টা ফজরের নামাজ পড়ে ঘুম থেকে আর একটু ঘুমিয়ে 7:30টায় উঠলাম। 7:30টায় উঠে দেখি কতগুলো মহিলা এসে দাঁড়ায় আছে। আমি ভাবছি কেন আসছে, কি চায় তারা, এই মহিলাদের কি চায়, কি প্রাপ্তির জন্য আসছে। একজন দেখি 2টা মুরগির ডিম নিয়ে আসছে। তো আমি ওকে জিজ্ঞাসা করলাম, মুরগির ডিম কেন নিয়ে আসছেন আমার জন্য? বলছে এই 2টা মুরগির ডিম, তার মুরগি প্রথম ডিম পারছে, এই ডিমটা যদি আমি খাই তখন নাকি তার মুরগি আরো বেশি ডিম পারবে। কেমন সহজ জীবন দেখেন, কত সহজ, কত সরল। একটা সরল মানুষ হয়, আমি মুরগির ডিম খাইলে মুরগি বেশি ডিম পারবে কেন? মুরগির সাথে কি আমার কোনো সম্পর্ক আছে? তাইলে মুরগি বেশি ডিম পারবে কি করে মনে হলো? আশ্চর্য। আরেকটা মহিলা দেখি একটা বোতল, আমি ভাবছি মনে হয় কোনো অসুস্থ কিছু একটা নিয়ে আসছে, বোতলে করে, বোতলে করে একটু গরুর দুধ নিয়ে আসছে। তো কেন নিয়ে আসছেন এই বোতলে করে গরুর দুধ? তো বোতলে করে গরুর দুধটা নিয়ে আসছে, গরুর দুধ নাকি তার বাড়িতে গরুর দুধ দিছে, এটার মধ্যে থেকে অর্ধেকটা দুধ করে সে নিয়ে আসছে, এই দুধটা আমাকে খাওয়ানোর জন্য নিয়ে আসছে। আচ্ছা বলেন, এর চাইতে বেশি হৃদয় নিংড়ানো ভালোবাসা কি আর জগতে আছে? তো আর কি চান? গাড়ি চান, বাড়ি চান, টাকা চান, অট্টালিকা চান, সম্পদ চান, কারি কারি টাকা চান, ব্যাংক ভর্তি টাকা চান, অট্টালিকা কয়টা চান, কয়টা গাড়ি চান, কয়টা বাড়ি হলে পরে শান্ত হবেন, কয়টা বাড়ির মালিক হলে বলবেন আমার আর দরকার নাই, কখন কতটুকু পাইলে পরে বলবেন যে আমি এখন সন্তুষ্ট? এই বাড়ি, এই গাড়ি, এই হাড়ি, এই নারী, এই টাকা, এই পয়সা, এই সম্পদ, এর সব কিছু চাইতে এই ডিম আর এই দুধের মূল্য অনেক বেশি। এইটা বোঝার জন্য একটা অন্তর লাগবে, হৃদয় লাগবে। একটা মহিলা মানুষ একটা ডিম, মুরগির ডিম, এই মুরগির ডিমের মধ্যে যে উষ্ণ ভালোবাসা আছে, যে আদর আপ্যায়ন মহব্বত আছে, এইটা আপনি ঢাকা শহরের 5তলা বাড়ির অট্টালিকায়ও খুঁজে পাবেন না। এই জিনিসগুলো আমাকে সাংঘাতিক ভাবে আজকে দেখলাম, অবাক করা আসছে। এক মহিলা আয়সা কাঁদতেছে, আমি তো বুঝি নাই কেন কান্দে, খুব কাঁদতেছে। কি জন্য কাঁদতেছে? কাঁদতেছে হলো তার ছেলের ডান দিকের পায়ের হাঁটুটা হাঁটতে গিয়ে পড়ে মস্কা খেয়ে ফুলে গেছে। তো আমি মনে মনে ভাবলাম, আমার মনে হয় আইনজীবী হওয়া উচিত হয় নাই, এদেরকে দেখলে মনে হয় ডাক্তার হওয়া উচিত ছিল।
তার ছেলের হাঁটতে গিয়া ডান দিকের পাটা মস্কায় ফুলে গেছে, তা আমি কি করবো? আমি তো ডাক্তার না, কিন্তু তার মনের মধ্যে এটা চিন্তা জাগছে, আমার কাছে যে আসছে যেন তার পাটা ভালো করে দেওয়া যায়। আচ্ছা, আমি পা ভালো করতে পারবো? আমি কি ডাক্তার? কত সহজ সরল চিন্তা ভাবনা গ্রামের মানুষের। তার মনে হয়েছে গেলে কিছু একটা হবে, আসছে বসে, আর কিছু না পারা যায় একটু সান্ত্বনা দিয়ে গেলে খুব হ্যাপি। আমি তো আর পা ভালো করে দিতে পারবো না, আমি তো ভালো করেই জানি যে পা ভালো করে তো আমার কাজ না, আমি তো ডাক্তার না, আমি প্যারাসিটামল তো লিখতে পারবো না। কিন্তু এখানে এসে তার আবেগ অনুভূতিটা দেখলে মনে হয় যে ডাক্তারের চাইতেও বেশি বিশ্বাস করে। এইটা, এই ভালোবাসা, এই ধরনের উষ্ণ অভ্যর্থনা আপনি সহজে টাকা পয়সা দিয়ে কোনোদিন খুঁজে পাবেন না। এই জন্যই আমার এই গ্রামের প্রতি অনেক অনেক বেশি। আমি একবার বলেছিলাম যে একবারেই ধন্যবাদ, বারবার বলতেছে, এটা নাকি আবার বলতে হবে, তো এটা আমি এখন বলতে চাই না, সময় আসুক তারপরে দেখা যাবে। যদি মানুষ আমাদেরকে পছন্দ না করে, আমি মনে করি আমরা যারা মানুষের কাজ করতে চাই, সেবা করতে চাই, মানুষের পাশে দাঁড়াইতে চাই, মানুষকে হৃদয় নিংড়ানো ভাবে ভালোবাসতে চাই, মানুষের সুখ দুঃখ কিছুটা দূর করতে চাই, আমার কাছে মনে হয় মানুষ যদি আমাদেরকে ভালো না বাসে, পছন্দ না করে, তাহলে জোর করে কারো ভালোবাসা আদায় করা যায় না। আমি এটা স্পষ্টভাবে মনে করি, সারা দেশেই বলে এই কথা। অন্যায় করে, নির্যাতন করে, নিপীড়ন করে, জেলে পাঠিয়ে, জুলুম করে, চাপ দিয়ে কখনো মানুষের মন জয় করা সম্ভব নয়। মানুষের মন জয় করার একমাত্র হাতিয়ার হলো যদি মানুষের সুখ দুঃখের ভাগাভাগি করতে পারেন, তবেই মানুষ আপনাকে তার বন্ধু হিসেবে মেনে নিতে রাজি হবে। আর চা যদি করতে না পারে, শুধু মানুষের পিছনে লেগে থাকেন, আর শুধু গাড়ি চান, বাড়ি চান, টাকা চান, সম্পদ চান, বাড়ি দখল করতে চান, আরেক বেটার আইল নিয়ে দখল করতে চান, আরেকজনকে কষ্ট দিতে চান, চাকরি চান, এত কিছু যদি চান, তাহলে তো আর মানুষ আপনার কাছে এসে, আপনি যদি সবকিছু চান, তাহলে মানুষ চাইবে কি? মানুষ পাবে কোথায়? এই জন্য আমি যে কথা আপনাদেরকে বলতে চাই, আমাদেরকে, আমি এখন যে অবস্থানে আছি, যে পরিবেশে আছি, এই পরিবেশ থেকে আমার কাছে মনে হয় এই গ্রাম বাংলার দুঃখী দরিদ্র মানুষের জন্য যতটুকু আমার দ্বারা করা সম্ভব, সরকার বেসরকার কে কি করলো সেটা ভিন্ন কথা, আমাদের সামর্থ্যের মধ্যে যা আছে, আমাদের চিন্তার মধ্যে যা আছে, আমাদের ব্যক্তিগত ক্যাপাসিটির মধ্যে যা আছে, আমাদের ব্যক্তিগতভাবে যা পারা সম্ভব, আমি চেষ্টা করব একটা একটা করে ব্যক্তিগতভাবে এই কাজগুলো করে দেওয়ার। এবং এই ক্ষেত্রে দেখেন, আমি বলেছিলাম দিরাই সিসিটিভি ক্যামেরা লাগানো প্রয়োজন, কারণ দিরাই বাজার অরক্ষিত, দিরাইতে তারা লাগিয়েছে। সামারচরে সিসিটিভি ক্যামেরা লাগানো প্রয়োজন, অত্যন্ত বড় বাজার, এখানে তারা লাগিয়েছে। ইনশাল্লাহ আশা করা যায় আগামী 15-20 দিনের মধ্যে শাল্লাও এরকম সিসিটিভি ক্যামেরা লাগবে। আমরা চাই আমাদের জনপদ নিরাপদ হোক, আমরা চাই আমাদের এখানকার মানুষ হিন্দু মুসলমান ভাগাভাগি করে বসবাস করুক, আমরা এখানে চাই কেউ কারো প্রতি অন্যায় অবিচার না করুক, আমরা এটা চাই কেউ কাউকে অযথা নির্যাতন নিপীড়নের হাতিয়ার না বানাক, আমরা এটা চাই ধর্মের ভিত্তিতে, বর্ণের ভিত্তিতে, ব্যক্তিত্বের ভিত্তিতে, ধনী গরিবের ভিত্তিতে, উঁচু নিচুর ভিত্তিতে কোনো মানুষকেই যেন কষ্ট দেওয়া না হয়। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, একটা বাড়িতে যখন প্রতিবন্ধী বাচ্চার জন্ম হয়, সেই মা বাবার কি হয়? জন্ম অবস্থায় একটা অন্ধ বাচ্চার জন্ম হয়েছে, যে অন্ধ বাচ্চাটার জন্ম হয় জন্ম অবস্থায়, সেই দুনিয়ার সব মানুষ তাকে ফেলে দিলেও মা বাবা কি তার অন্ধ সন্তানকে ফেলে দিতে পারে? আপনি দেখবেন কোন ঘরে যদি 10টা সন্তান জন্ম হয়, 5টা সন্তান জন্ম হয়, তার মধ্যে একটা ছেলে যদি বিকলাঙ্গ হয়, বিকলাঙ্গ ছেলেটার প্রতি মা বাবার দরদ সবচাইতে বেশি থাকে, মন থেকে ফিল করে, কোলে নিয়ে হাঁটে, 10 বছর 12 বছর বয়স হয়ে গেছে, হাঁটতে পারে না, হামাগুড়ি দিতে পারে না, আমি আপনি অস্বীকার করে একটু আফসোস করে চলে যায়, কিন্তু মা বাবা তো পারে না। মা বাবা কোলে নিয়ে হাঁটতে হাঁটতে বয়স হয়ে গেছে 12 বছর, তাও কোলে নিয়ে হাঁটে, কি করবে? কোথায় ফেলবে? আমাদের সমাজে দেখবেন মাদকাসক্ত মানুষ আছে, যদি কারো ঘরে সন্তান মাদকাসক্ত হয়, হেরোইন খায়, ইয়াবা খায়, গাঁজা খায়, সেই বাবা মা কি করার আছে?
আমি দেখেছি ঢাকা শহরে ধনীর দুলালেরা, অত্যন্ত বড় ধনীর সন্তান রাতে হেরোইন খেয়ে বাড়ি ফিরে, মদ খেয়ে বাড়ি ফিরে, গাঁজা খেয়ে বাড়ি ফিরে, বাবা মা হা করে তাকায় তাকে। টাকার কোনো অসুবিধা নাই, সম্পদের কোনো শেষ নাই, বাড়ি গাড়ির কোনো শেষ নাই, কিন্তু নিজের সন্তান যখন মাদকাসক্ত হয়, মদ খেয়ে বাড়ি ফিরে, হা করে শুধু বাবা মা তাকাই থাকে, তাদের বিরুদ্ধে কোনো বড় ধরনের ব্যবস্থা নিতে পারে না। একইভাবে দেখেন আমাদের সমাজে এরকম আচ্ছা, পল্লী বিদ্যুতের অফিসে যোগাযোগ থাকলে কেউ ফোন দিতে পারে। মারুফ 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 কারেন্ট আছে? আচ্ছা শোনেন, বলতেছিলাম যে যদি কোনো বাড়িতে কোনো সন্তান মাদকাসক্ত হয়, তাহলে দেখবেন ওই বাড়িতে সবচাইতে বেশি কষ্টে থাকে হলো ওই তার বাবা মারা। কারণ কি, একজন মাদকাসক্ত মানুষকে আমরা ঘৃণা করি, একজন হেরোইন যে খায় তাকে আমরা ঘৃণা করি, তাকে আমরা ভালো চোখে দেখি না। কিন্তু তার যে বাবা, তার যে মা, তার যে আত্মীয় স্বজন, তার যে ভাই, তার যে বোন, সে কি চাইলেই তার ভাইকে ফেলে দিতে পারে? পারে না। এই জন্য সমাজের সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হলো, আমাদের আপনাদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হলো মানুষকে ভালোবাসতে শেখা। সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হলো একজন ব্যক্তিকে ঘৃণা না করে একজন ব্যক্তির দরদটা দিয়ে তাকে বিচার করা। যে সমস্যায় থাকে, সমস্যা হওয়ার কারণে মানুষ যখন অপরাধে জড়িয়ে যায়, তাহলে দেখবেন এই অপরাধটাকে জড়িয়ে গিয়ে আপনি একজন মানুষকে জেল, জুলুম, ফাঁসি দিয়ে কখনো আপনি অপরাধ থেকে বিরত রাখতে পারবেন না। অপরাধ থেকে বিরত রাখতে গেলে একদিকে যেমন শাস্তিও দিতে হয়, আর একদিকে আদর সোহাগও করতে হয়। আপনি যখন একজন মানুষকে মাদক ছাড়াইতে চাবেন, মাদক তো একটা রোগ, মাদক একটা ডিজিজ, মাদক একটা ডাক্তারকে যে চিকিৎসা করাইতে হয়। একটা ছেলে যে নাকি ইয়াবা খায়, ইয়াবা খাইতে খাইতে এমন অবস্থা হয়, এক সময় ইয়াবা না খাইলে তার শরীরের রোগ এরকম করতে থাকে। যারা হিরোইন খায়, হিরোইন যদি সে 2 দিন বাদ দিয়ে দেয়, তাহলে দেখবেন তার শরীরের মধ্যে যে প্রতিক্রিয়া হয়, নিজের চুল নিজেই টাইনে ছিটতে থাকে। এই অবস্থা তৈরি হয়। এই মানুষটাকে আপনি কিভাবে দেখবেন? জেলে? ঠিক আছে, জেল দিলেন 2 মাস, 4 মাস, 6 মাস, 8 মাস, তাকে ভালো করবেন কি করে? তাকে সুস্থ করবেন কি করে? তার তো ডিজিজ এটা, তার তো রোগ এটা। তাকে হাসপাতালে পাঠাইতে হবে, তাকে রিহ্যাবিলিটেশন সেন্টারে পাঠাইতে হবে, তাকে পাঠাইতে হবে এমন ডাক্তারের কেয়ারে যে ডাক্তার তাকে আস্তে আস্তে এই রোগ থেকে নিরাময় করে তুলবে। আমার মনে হয় যদি আমার কোনোদিন সুযোগ হয়, আমি এই ভাটি অঞ্চলে এইরকম একটা মাদকাসক্তি নিরাময় কেন্দ্র গড়ে তুলতে চাই। যে নিরাময় কেন্দ্রে, এই ভাটি অঞ্চলে এরকম একটা নিরাময় কেন্দ্র গড়ে উঠুক, সারা দুনিয়ার মানুষ দেখুক, সারা দুনিয়ার মানুষ এটাকে এক্সাম্পল আকারে দেখুক যে এখানকার মানুষ একজন মানুষকে যত না বেশি বেদ দিয়ে সাহায্য করতে চায়, তার চাইতেও বেশি ভালোবাসা এবং দয়া মায়া দিয়ে মানুষ বানাইতে চায়। বেতের আঘাত দিয়ে কাউকে আপনি সুস্থ করতে পারবেন না। বেতের আঘাত দিয়ে কাউকে আপনি ঘুষ দুর্নীতি থেকে বাঁচাইতে পারবেন না। ঘুষ দুর্নীতি থেকে বাঁচতে গেলে মন থেকে অনুভূতি আসতে হবে। মন থেকে যদি অনুভূতি না আসে, শুধুমাত্র আমরা একজন মানুষকে শাস্তির ভয় দেখাই, শাস্তির ভয় দেখিয়ে কখনো কোনো মানুষকে শেষ পর্যন্ত ভালো করা যায় না। আমি আপনাদেরকে কেন এই কথা বলছি, আমি 2টা বিদেশি এনজিওর সঙ্গে কথা বলেছি। যদি আমার সুযোগ হয় আমি বলছি আপনারা আসেন, আপনারা দেখেন এই গ্রাম বাংলার মানুষ কেমন থাকে, এই গ্রাম বাংলার মানুষ কিভাবে তার সময় পার করে, বছরে 6 মাস কিভাবে তারা বেকার হিসেবে বসে থাকে, কিভাবে বছরের 6 মাস, আষাঢ় মাস, শ্রাবণ মাস, ভাদ্র মাস, আশ্বিন মাস, কার্তিক মাস পর্যন্ত এদের কোনো কাজ থাকে না। এরা কাজবিহীন অবস্থায় ঘুরে বেড়ায়। তারা তখন মাদকের প্রতি আস্তে 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 আসক্ত হয়ে যায়। তারা লুডু খেলে, তাস খেলে, কারণ তাদের কোনো কাজ নাই, তাদের হাতে কোনো কর্ম নাই, তারা কোনো আয় উপার্জন করে না,
তারা তাদের পরিবারে কোনো টাকা সঞ্চয় করতে পারে না, তার মা বাবাকে টাকা দিতে পারে না, তার আত্মীয় স্বজনকে টাকা দিতে পারে না, ইভেন তার স্ত্রীকেও 2টা টাকা হাতে তুলে দিতে পারে না। এই ধরনের মানুষকে তার বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করতে হবে। যদি এই বাটি বাংলার মানুষ বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পাইতো, ঘরে ঘরে চাকরি পাইতো, ঘরে ঘরে কাজ পেত, ঘরে ঘরে তারা উপার্জন করতে পারত, ঘরে ঘরে যদি তার আয় থাকতো, 5 জন 10 জন মানুষ যদি কাজ পাইতো, আমার ধারণা এই বাটি বাংলার চরিত্র, চিত্র, আমরণ আমৃত্যু পরিবর্তন হয়ে যেত। আমাদের কাজ সস্তা রাজনীতি করা নয়, আমার কাজ কাউকে বকাবকি গালিগালাজ করা নয়, আমার কাজ কোনো ব্যক্তি বিশেষের বিরুদ্ধে বিষোদ্গার করা নয়, আমার কাজ কোনো মানুষকে অন্যায়ভাবে নির্যাতন নিপীড়নের শিকার করা নয়। আমি এসেছি এই কথা বলার জন্য, যদি আমার দ্বারা সম্ভব হয় 5 থেকে 10 বছর সময় পাওয়া যায়, আমি গতকালকেও বলেছি এক জায়গায়, 5 থেকে 10 বছর নিরবচ্ছিন্ন সময় পাওয়া যায়, আর সততার সহিত কাজ করা যায়, কষ্ট করা যায়, পরিশ্রম করা যায়, রাতের ঘুম হারাম করা যায়, নিজের আরামটুকু হারাম করা যায়, তাহলে এই ভাটি বাংলার 2 থানার 5 লক্ষ মানুষের জীবনের মধ্যে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসা সম্ভব। এই পরিবর্তনের জন্য আমি আপনাদের সঙ্গে কাজ করতে চাই। আমার নিজের কোনো স্বার্থ নাই, আমার নিজের কোনো কিছু প্রাপ্তিরও নাই, আমার এখান থেকে নেওয়ারও কিছু নাই। শুধু ভালো লাগে এটাই, যখন মানুষ উষ্ণভাবে ভালোবাসে, এইটাকেই সবচাইতে মূল্যবান মনে হয়। আরেকটা কথা বলছি, আমি মনে করি যদি আমাদের সন্তানেরা, আমি দেখেছি গাজীপুরে গিয়ে তারা গার্মেন্টসে কাজ করে, আমাদের এই সামারচর, উজানগাঁও, দৌলতপুর, শশারকান্দা, কার্তিকপুর, মাওতি, ওদিকে আটগাঁও, নিজগাঁও, বরগাঁও, রফিনগর, ইয়ারাবাজ, বাজারকান্দি, শাসকাইতে গিয়ে পাশে আছে হলো একটা খাগাওড়া, আর ওইদিকে আছে সাল্লার গ্রাম, সাল্লা থেকে শুরু করে একেবারে শাসকাই পর্যন্ত, ওইদিকে আছে আমাদের হুসেনপুর বাজার থেকে শুরু করে সর্বশেষ ভাটিপাড়ার দত্তগ্রাম পর্যন্ত। এই জায়গার মধ্যে আমি গিয়েছি গাজীপুরে, গাজীপুরের 2টা জায়গায়, তারপরে আছে সাইনবোর্ডে, তারপরে আছে আরেকটা জায়গায় নারায়ণগঞ্জে, আরেকটা জায়গায় খুঁজে পেয়েছে এইবার মিরপুরে, আরেকটা জায়গায় খুঁজে পেয়েছে এইবার ঢাকার লালবাগে। হাজার হাজার নারী পুরুষ তারা গার্মেন্টসে কাজ করার জন্য বাড়ি থেকে গিয়ে কষ্ট করে সারা দিন রাত পরিশ্রম করে, শুক্রবার ছাড়া কোনো ছুটি নাই, এত পরিশ্রম, সকাল 7টা থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত। এই সমস্ত জায়গায় আমাদের সন্তানেরা, আমাদের ভাইয়েরা, আমাদের বোনেরা, আমাদের ছেলেরা, আমাদের আত্মীয় স্বজনরা এই সমস্ত জায়গায় গার্মেন্টসে কাজ করে টাকা আয় করতেছে। আমার কাছে মনে হয় যদি কোনো শক্তিশালী মানুষের আবির্ভাব হয়, যদি আমরা শক্তিশালীভাবে এগুলোকে হাত দিতে পারি, যদি আমরা মানুষের এই দুঃখ দুর্দশা দূর করতে চাই, তাহলে আমাদের এই দিরাই সাল্লার নিম্নাঞ্চলে বড় ধরনের গার্মেন্টস ফ্যাক্টরি ডেভেলপ করা সম্ভব, যেখানে আমাদের ছেলেরা তার বাড়ির পাশে বসে কাজ করতে পারবে, যেখানে আমাদের মেয়েরা সকালবেলা ঘুম থেকে উঠে গার্মেন্টসে গিয়ে বাড়ি থেকে কাজ করে বিকালে বাড়ি ফিরে আসে, সন্তানকে তার টেক কেয়ার করতে পারবে, বাচ্চাকে দেখতে পারবে। সেই দিন যদি আসে, সেটাই হবে আমাদের জীবনের সবচাইতে শ্রেষ্ঠ দিন। আর আইলাম আর গেলাম, দেখলাম আর শুনলাম আর কিছুই করলাম না, এই জন্য আমি আপনাদের কাছে আসি না, এই জন্য এটা আমার কাজও না। আমি এখানে এসে কাউকে ধোঁকাবাজিও করতে চাই না, কোনো ব্যক্তি বিশেষের প্রতি আমার কোনো রাগ, বিরাগ, অনুরাগ, ভালোবাসা, ঘৃণা কিছুই নাই। সকল মানুষকেই নিজের মনে হয়। আমার কাছে মনে হয় এই দিরাই সাল্লার যে গ্রামেই বাড়ি হোক না কেন, যে ধর্মের এই লোক না হোক না কেন, ধনী দরিদ্র যাই হোক না কেন, ভাটিতেই হোক আর উজানেই হোক, উপর দিকেই হোক আর নিচের দিকেই হোক, সকল মানুষের মূল পরিচয় হলো আমরা দিরাই সাল্লার মানুষ। আর বাকি যে সমস্ত পরিচয় আছে তা পরে। এগুলো দেখে আমাদের সামনে এখন সময় এসেছে কাজ করার, মানুষের ভাগ্যের পরিবর্তন করার। ভাগ্য আল্লাহ ছাড়া কেউ পরিবর্তন করতে পারে না, কিন্তু মানুষ চাইলে তার নিজের অবস্থার পরিবর্তন নিজেই ঘটাইতে পারে। আমরা আসছি সেই পরিবর্তন ঘটানোর জন্য, আমরা আসছি কোনো দল মতের পার্থক্য করার জন্য নয়। আমরা দলের ভিত্তিতে কাউকে গালিও দিতে চাই না, কোনো দলের ভিত্তিতে কোনো মানুষকে আমরা অন্যায়ভাবে অবিচারও করতে চাই না।
কোন দলের প্রতি আমাদের বিশেষ কোনো আকর্ষণ নাই, কোন দলের প্রতি আমাদের বিশেষ কোনো বিকর্ষণও নাই, কোন দলের প্রতি আমাদের বিশেষ কোনো ঘৃণাও নাই, কোন দলের প্রতি আমার বিশেষ কোনো আনুগত্যও নাই। কিন্তু আমি কি মনে করি, আমাদের উচিত মানুষ হিসেবে পরস্পরের সামনে বন্ধু হিসেবে এমন করে আমরা দাঁড়াতে চাই, আমার বাবা অসুস্থ হলে, আমার বোন অসুস্থ হলে যেমন ফিলিং হয়, যেমন অনুভূতি হয়, আমার দিরাই সাল্লার লোকেরা অসুস্থ হলেও যেন আমার একই রকম ভাবে অনুভূতি হয়। এই জায়গাটুকু আমরা বিল্ড আপ করেন, ভুলে যান। আত্মীয়তার সম্পর্ক বিল্ড আপ নতুন করে জাগিয়ে তোলেন, সমাজের অস্থিরতা দূর করেন, ঝগড়া বিবাদ দূর করেন, নিজেরা নিজেদের সমাধান করেন, মামলা মোকদ্দমা কমান, পুলিশের অবদান কমান, পুলিশের কাছে কম যান, পুলিশকে দিয়ে মানুষকে নির্যাতন করবেন না, পুলিশ ডেকে নিয়ে আসে কারো বিরুদ্ধে অযথা অভিযোগ দিবেন না, কারো প্রতি পুলিশের ভয় দেখাবেন না। এই সমাজে আর 15 মিনিট আছে। শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার একমাত্র পথ হলো সমাজের মানুষদের মধ্যে মিলেমিশে বসবাস করার পরিবেশ তৈরি করা। একটা দিরাই থানায় কয়টা পুলিশ আছে? দিরাই থানায় লোক সংখ্যা আছে প্রায় 3.25 লক্ষ। এই 3.25 লক্ষ লোক এই 10টা 20টা 30টা পুলিশ দিয়ে কোনদিন তাদেরকে অন্যায় থেকে বিরত রাখা সম্ভব নয়। কে বিরত রাখতে পারে? বিরত রাখতে পারে আমার ধর্ম। একজন হিন্দু যখন উপাসনালয়ে যায় তখন সে অন্যায়ের বিরুদ্ধে নিজেকে চার্জ করে। একজন মুসলমান যখন 5 ওয়াক্ত নামাজ পড়তে যায় তখন সে অন্যায়ের বিরুদ্ধে, মিথ্যার বিরুদ্ধে নিজেকে চার্জ করে। একজন ছেলে, ছোট্ট ছেলে যখন তার ফুটবল খেলতে যায় তখন সে অন্যায়ের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে নিজেকে চার্জ করে। একজন মানুষ যখন নির্মল আনন্দে যায় তখন সে আস্তে আস্তে নিজেকে অন্যায়ের বিরুদ্ধে নিজেকে তৈরি করে। পুলিশ দিয়ে নির্যাতন করে, নিপীড়ন করে, টিওনো সাহেবকে দিয়া, ডিসি সাহেবকে দিয়া, এসপি সাহেবকে দিয়ে কোন সমাজে কোনোদিন শান্তি ফিরিয়ে আনা যায় না। ফলে আপনারা কখনো এই কাজ করবেন না, কাউকে পুলিশের ভয় দেখাবেন না, নিজেরা বসেন, নিজেরা আলোচনা করেন। আরেকটা স্বপ্নের কথা বলে যায়, যদি আমার কোনোদিন সুযোগ হয়, এই ভাটি বাংলার সবচাইতে গুরুত্বপূর্ণ সম্পদ হলো মাছ। সবচাইতে গুরুত্বপূর্ণ সম্পদের নাম হলো বিল, বাদল, খাল, খনন। কোনোদিন যদি এই সুযোগ আসে, কোনোদিন যদি আমি এই অপরচুনিটি পাই, আমার যদি সামর্থ্যের মধ্যে ধরে আর চিন্তা ভাবনার মধ্যে আসে, ইনশাল্লাহ এই হাওড় অঞ্চলে আমি মাছের ইন্ডাস্ট্রি গড়ে তুলতে চাই। এই মাছের ইন্ডাস্ট্রিতে এক হলো যেমন বড় বড় ইম্পর্টেন্ট কাজ হলো গার্মেন্টস আনা, হাজার হাজার লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা। মাছের ইন্ডাস্ট্রি, এখান থেকে মাছ কোথায় যায়? ভৈরব যায়। ভৈরব থেকে কোথায় যায়? ঢাকায় যায়। ঢাকা থেকে একটা অংশ মাছ বিদেশে যায়, সোয়ারিঘাটে যায়। তারপরে এই মাছ কারণ বাজারে যায়। আমি দেখি আমার জন্য মাঝে মাঝে কেউ মাছ পাঠান, বলে স্যার কারণ বাজার থেকে নিতে হবে। যদি আমাদের এই ধরনের সামর্থ্য হয়, এই ভাটি বাংলায় মাছের ইন্ডাস্ট্রি হয়, তাহলে এইখান থেকেই সরাসরি মাছ বিদেশে রপ্তানি করা সম্ভব। কিন্তু এই কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে, কাজ করতে হবে। অনেক মানুষ, অনেক অসুবিধা, অনেক মানুষের অনেক অসুবিধা, সময় কম, মানুষ কম, ভালো লোক দরকার, সৎ লোক দরকার, উত্তম লোক দরকার, ন্যায়পরায়ণ লোক দরকার, সত্যবাদী লোক দরকার, সাহসী লোকের দরকার, বড় বড় কাজ করার লোকের দরকার। ছোট ছোট কাজ করলে তো এত বড় কাজ করা যাবে না। যদি বড় কাজ করতে না পারি আমরা, তাহলে তো আমরা 5 লক্ষ লোকের সমস্যার সমাধান করতে পারবো না। 5 লক্ষ লোক যদি আমার পরিবার হয়, আপনাদের পরিবার হয়, আমাদের পরিবার হয়, তাহলে প্রতিটা লোকের জন্যই আমাদের শান্তির ব্যবস্থা করতে হবে। এখানে আমি শান্তিতে থাকবো, আরামে থাকবো, বাকিরা না খেয়ে থাকবে, কতদিন থাকবে? কিভাবে সম্ভব? এবং বিধবা নারীদেরকে দেখলে তো আমার খুব কষ্ট হয়। কালকে গেছিলাম রাতে গোবিন্দনগরে গিয়া দেখি একজন লোক সূত্রধর, তিনি মিস্ত্রির কাজ করতেন। কাজ করতে করতে তার একটা পার্ট প্যারালাইসিস হয়ে গেছে। সে যে খাবে 2টা ভাত, কেউ যে তার 2টা ভাত খাওয়াই দিবে, তার সন্তান নাই, কিচ্ছু করতে পারে না। খুঁড়ে খুঁড়ে আরেকজন ধরে আমার সামনে পর্যন্ত আসছে। আমার কাছে মনে হয়েছিল, আমার যদি সরকারি সামর্থ্য থাকতো, আমি ওই লোকটাকে ওখান থেকে ধরেই সাথে সাথে হাসপাতালে পাঠিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করে দিতাম। আমাদের দরকার বড় মন। বড় মন ছাড়া বড় মানুষ হওয়া যায় না। বড় মন ছাড়া মানুষের কাজ করা যায় না। আত্মা বড় করেন, ও কলিজা বড় করেন, কল্পকে বড় করেন, অন্তরকে বড় করে দেখেন, সকলের জন্য চিন্তা করেন। খালি নিজের জন্য চিন্তা করার দরকার নাই।
খালি নিজের গ্রামকে নিয়ে ভাবলে হবে না, নিজের বাজারকে নিয়ে ভাবলে হবে না। আমাদের ভাবনার বিষয়বস্তু হলো 5 লক্ষ লোক আমাদের মাথা ব্যথার কারণ। এ আমার ভাই আর বোন যাই হোক না কেন। ফলে আমি আপনাদেরকে নতুন করে আর এইভাবে হয়তো আমরা এইভাবে আয়োজন হবে না। আগামী দিনগুলোতে আমি চেষ্টা করব পার্শ্ববর্তী ইউনিয়নগুলোতে বেশি সময় দিতে। 5 তারিখ থেকে শুরু করে অক্টোবর মাসের 18 তারিখ, এই 1.5 মাস আমার কোর্ট বন্ধ আছে। এই 1.5 মাসে সবগুলো ইউনিয়নের সবগুলো গ্রামে যাওয়ার চেষ্টা করব আমি। এর মধ্যে 2 থানা মিলে প্রায় 351টা 52টা গ্রাম আছে। এই 252টা গ্রামের মধ্যে 352টা গ্রামের মধ্যে 213টা গ্রামে আমি গিয়েছি, বাকি থাকে 140-এর মতো গ্রাম। এই 140-এর মতো গ্রাম আগামী 1 মাসে আমি ঘরে ঘরে যেতে চাই। আমি দেখতে চাই মানুষের কি দুঃখের কথা, আমি বুঝতে চাই নারীরা কেমন আছে, আমি বুঝতে চাই শিশুরা কেমন আছে, আমি বুঝতে চাই বৃদ্ধরা কেমন আছে, আমি বুঝতে চাই বার্ধক্যের কারণে যারা জীবন পার করতেছে তারা কেমন আছে, আমি বুঝতে চাই বিধবা নারীরা কেমন আছে, আমি বুঝতে চাই বাউল সম্প্রদায় কেমন আছে, আমি বুঝতে চাই কীর্তন যে করে সে কেমন আছে, আমি বুঝতে চাই মসজিদের ইমাম কেমন আছে, কওমি মাদ্রাসার হুজুররা কেমন আছে, আলিয়া মাদ্রাসার মাওলানারা কেমন আছে। এই সব মিলাই আমরা, এই সব কিছু কাউকে বাদ দিয়ে আমরা নই। যিনি বাউল সঙ্গীত গান তিনিও আমাদের 5 লক্ষের একজন, যিনি নাপিতের কাজ করেন তিনিও আমাদের 5 লক্ষের একজন, যিনি মুটে মজুর কলির কাজ করেন তিনিও আমাদের 5 লক্ষের একজন, যে শিশু আস্তে আস্তে কওমি মাদ্রাসায় যায় তেও আমাদের 5 লক্ষের একজন, আবার যে আলিয়া মাদ্রাসায় যায় সেও আমাদের 5 লক্ষের একজন। হানাহানি বলেন, পরস্পরকে ভালোবাসেন, দলীয় বিভেদ বলেন, একসাথে হই ইনশাল্লাহ। আপনারা যদি চান আর আমি যদি 5-10 বছর নিরবচ্ছিন্ন সময় দিতে পারি, আমার কেন জানি মনে হয় বড় বড় দুঃখ দুর্দশাগুলি আমরা চিরতরে একেবারে সমাধান করে দিতে পারব। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনি বলেন। সম্মানিত উপস্থিতি, ওনার বক্তব্য সভাপতি সাহেবের অনুমতি থেকে আমরা উদ্বোধনের সুইচ দেব।